হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান, মেশিন লার্নিং ভিডিও টিউটোরিয়াল সিরিজে আপনাকে জানাই স্বাগত। আজকে দেখাবো হ্যান্ডেলিং মিসিং ডাটা। হ্যান্ডেলিং মিসিং ডাটা সম্পর্কে আশা করি সবাই টুকটাক আইডিয়া আছে। হ্যান্ডেলিং মিসিং ডাটা আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের কাছে একটা বড় ডেটা সেট থাকে অথবা ছোট ডেটা সেট থাকে, দুইভাবেই কিন্তু আমরা মিসিং ভ্যালু ব্যবহার করতে পারি। সাপোজ আমাদের কাছে অনেকগুলো ফিচার্স থাকে, তারপর অনেকগুলো কলাম থাকে। এই কলামের মধ্যে অনেক সময় দেখা যায় যে এরকম কিছু কিছু জায়গায় ভ্যালু মিসিং থাকে। তখন আমরা কি করব? আসলে এই মিসিং ভ্যালুগুলো সহই কি আমরা মডেলটাকে ট্রেনিং করাবো? না, আমরা এই মিসিং ভ্যালুটাকে হ্যান্ডেল করে দেন আমরা মডেল প্রেডিকশনে বা অন্যান্য যে ট্রেনিং প্রসেসগুলো আছে তখন যাই। তো চলুন দেখা যাক এখন কিভাবে আমরা এই মিসিং ভ্যালুগুলো ফিল করব। তো মিসিং ভ্যালু ফিল করার জন্য আমরা বেশ কয়েকটা স্টেপ জানি। তার মধ্যে একটা হচ্ছে ডিলিটিং রো। ডিলিটিং রো কোনটা? অর্থাৎ আমার কাছে যদি একটা বড় ডেটা সেট থাকে, সাপোজ আমার কাছে একটা 500 রো এর ডেটা সেট আছে, তো এর মধ্যে থেকে আমার যদি 5-6টা বা 7-8টার যদি ডেটা মানে রো যদি মিসিং থাকে, তখন আমি চাইলে সেই রো গুলোকে ডিলিট করে দিতে পারবো। তাতে আমার মডেলের কোনো অসুবিধা হবে না, কারণ আমার ডেটা সেটের সাইজটা বড়। অর্থাৎ যদি আমার কাছে 2% ডেটা মিসিং থাকে বা সর্বোচ্চ 5%, হ্যাঁ, বা সর্বোচ্চ যদি 5% ডেটা মিসিং থাকে, তখন আমরা ড্রপ নাম ব্যবহার করব। এটা ব্যবহার করলে কি করা যাবে? এই যে এটা ব্যবহার করার সিস্টেমটা হচ্ছে ডিএফ ইজ নাল। এটার মাধ্যমে ড্রপ না করে দিব। মানে আমরা যখন কোডটা করি তখন হচ্ছে আমরা কোনো একটা ভেরিয়েবলের নাম নিই, ডট দিয়ে ড্রপ না, মানে নাল ভ্যালু সহ যে রো গুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করে দিই। আমাদের কাছে যদি 5%-এর কম ডেটা থাকে, তখন হচ্ছে আমরা হ্যান্ডেলিং মিসিং ডেটার ডিলিটিং রো প্রসেসটা ব্যবহার করতে পারবো। চলেন দেখা যাক একটা এক্সাম্পল। সাপোজ আমার কাছে একটা সিনারিও আছে যেখানে একটা ছোট ডেটা সেট বলা আছে। ছোট ডেটা সেটের মধ্যে 5% ডেটা হচ্ছে মানে মিসিং আছে। সাপোজ আমার কাছে একটা 400টা লাইনের মানে 400টা রো এর ডেটা সেট আছে, সেখান থেকে যদি আমার 8টা লাইন মিসিং থাকে সাপোজ, তার মানে আমার কাছে আরো 392টা রো আছে। আমি কিন্তু চাইলেই খুব সহজে এই 392টা রো ব্যবহার করে একটা ভালো মডেল দাঁড় করাতে পারবো। তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা এই ড্রপ না বা মিসিং ভ্যালু হ্যান্ডেলিং এর যে প্রসেসগুলোর মধ্যে এই ডিলিটিং রোটা ইউজ করতে পারবো। একটা জিনিস মনে রাখবেন, যদি ডেটা সেট অনেক বড় হয় এবং সেখান থেকে মাত্র 5% ডেটা যদি কম থাকে, তখন শুধুমাত্র আমরা এই হ্যান্ডেলিং মিসিং ভ্যালুর মধ্যে থেকে ডিলিটিং রোটা ব্যবহার করব। তো এটা ইউজ করা কিন্তু সহজ, কারণ এটাতে অনেক তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে এটা মানে ফাস্ট অ্যান্ড ইফিসিয়েন্ট, সবাই ইউজ করতে পারে, ইজি একটা প্রসেস। তো আমরা শুধুমাত্র কখন ব্যবহার করবো? যখন আমাদের কাছে 5% ডেটার থেকে মানে কম যদি মিসিং ভ্যালু থাকে। যেমন এই ডেটা সেটের মধ্যে মাত্র 2% ডেটা মিসিং ছিল, সো আমরা এখানে ইচ্ছা মানে চাইলে আরামসে ডিলিটিং রোটা ব্যবহার করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো আমি এখানে একটা সিনারিও রেডি করে কোশ্চেন লিখেছি, আপনারা চাইলে এটা একটু পড়ে দেখতে পারেন। আমি এই নোটসগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর নেক্সট যে প্রসেসটা সেটা হচ্ছে জেনারেটিং নিউ মডেল। জেনারেটিং নিউ মডেলটা কি? সাপোজ আমাদের কাছে যদি এরকম একটা ডেটা সেটের থাকে, ডেটা সেট আছে যেখানে অনেকগুলো ফিচার আছে, সেই ফিচারের মধ্যে আমরা এই ভ্যালুগুলো জানি, এই ভ্যালুগুলো জানি, এটা জানি, এটা জানি। সাপোজ আমরা এইটা আর এইটা জানি না, এই দুইটা ভ্যালু জানি না, বা এরকম আরো কয়েকটা থাকতে পারে। তখন আমরা কি করবো? তখন কি আমরা এরকম ভ্যালুগুলোকে বারবার ডিলিট করে দেবো? একটু আগে আমরা যে ড্রপ নালটা শিখেছিলাম, এখান থেকে কিন্তু আমরা পুরো রোটাকে এইভাবে বাদ দিয়ে দিচ্ছিলাম। তো এখন কি আমরা পুরো রোটা বাদ দিয়ে দেবো? সাপোজ ডেটা সেটটাও ছোট, তখন আমরা কি করবো? তখন এখানে যদি আমার 30টা রো থাকে, এখানে যদি 5টা 6টা বা 7-8টা মিসিং থাকে, তখন কিন্তু আমরা এটা ডিলিট করতে পারবো না, কারণ আমার ডেটা সেটটা ছোট। তখন আমরা কি করবো? তখন আমরা জেনারেটিং নিউ মডেল অ্যাপ্লাই করবো, অর্থাৎ নতুন মডেল বানাবো। এই যে জায়গাগুলো আমাদের কাছে মিসিং থাকবে, এই যে দুইটা ভ্যালু আমার কাছে আছে, কিন্তু এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আছে, তখন আমি এই দুইটা ভ্যালু মিলিয়ে এই ভ্যালুটা তৈরি করবো, বা এই ভ্যালুগুলো মিলিয়ে এই ভ্যালুটা তৈরি করবো। চলেন দেখা যাক কিভাবে এটা করে। আমার কাছে একটা ডেটা সেট আছে, এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই দুইটা ভ্যালু মিসিং আছে, আর আমার কাছে এই ভ্যালুগুলো আছে। এখন আমি কি করবো? এখানে আমি জেনারেটিং নিউ মডেলটা অ্যাপ্লাই করবো। কিভাবে করবো? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন, জেনারেটিং নিউ মডেল অ্যাপ্লাই করার সিস্টেমটা হচ্ছে আপনার কাছে এ প্লাস এখানে ফিচার যে নামটা দেওয়া থাকবে, ফিচারের কলামে যে নামটা দেওয়া থাকবে, কি আছে? এজ আছে, এজ নিলাম, এটা নিলাম, দেন প্লাস করবো কি, সরি এ ইন্টু হবে, দেন প্লাস করবো কি, প্লাস করবো হচ্ছে বি ইন্টু এখানে কি আছে? ব্লাড প্রেশার। তাহলে ব্লাড প্রেশার প্লাস এখানে কি আছে? সুগার। সো বি ইন্টু সুগার, সি ইন্টু সুগার, আর কি আছে? আর বের করবো হচ্ছে আমার এই যেটা আউটপুটটা। সো এটাকে কি করবো? প্লাস ডি। যদি এখানে আরো থাকতো তাহলে ডি প্লাস সেটা হতে হবে করে করে লাস্টে গিয়ে যেটা থাকবে সাপোজ ই এফ জি এস যে কোনো একটা প্লাস হবে। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, হ্যাঁ, জেনারেটিং নিউ মডেলের। মানে যে ফিচার্স গুলো থাকবে সেই ফিচার্স গুলোর সাথে এ বি সি এভাবে করে আমরা গুণ করে যোগ করে দিই। তো চলেন দেখি এটা কিভাবে করছি। এই যে এখানে আমাদের কাছে কি কি ছিল হচ্ছে এজ, ব্লাড প্রেশার, ব্লাড সুগার। তো আমি এখানে এজ, ব্লাড প্রেশার আর সুগার নিয়েছি। এখন এখানে দেখেন কিছু ভ্যালু আমি নিয়েছি।
আবার এখানে ডি এর ভ্যালুটা মাইনাস নিয়েছি। আপনারা চাইলে এখানে ডি এর ভ্যালুটা প্লাসও নিতে পারেন। আমি সবগুলো ভ্যালু প্লাস নিছি, তাই এই ভ্যালুটা হচ্ছে মাইনাস নিছি। এই মাইনাস নিছি কারণ কি সেটা সামনে দেখাচ্ছি। তা আমি এখানে 0.05 কোথায় পেলাম? 0.05টা আমি র্যান্ডমলি পিক করে নিয়েছি। কেন? কারণ দেখেন আমার কাছে এখানে মাত্র একটা লাইনের ভ্যালু আছে, কিন্তু আমার ভ্যালু লাগবে কয়টা? 3টা। সো এই একটা সমীকরণ দিয়ে তো আমি ভ্যালু বের করতে পারবো না। এই ভ্যালুটা বের করার জন্য আমার আরো কয়েকটা সমীকরণের প্রয়োজন ছিল, যেহেতু নাই। সো আমরা কি জানি, আমরা যখন রিগ্রেশন মডেল ইউজ করি তখন আমরা র্যান্ডমলি কোনো একটা ভ্যালু পিক করে নিব। সো আমি এখানে 0.05 পিক করেছি। আপনি চাইলে অন্য যে কোনো ভ্যালু নিবেন। এখানেও আমি একটা র্যান্ডম ভ্যালু নিয়েছি, এখানেও র্যান্ডম ভ্যালু নিয়েছি। যেহেতু এগুলো ফ্র্যাকশনাল মান নিয়েছি, এটা একটা পূর্ণ সংখ্যা বা একটা ইন্টিজার ভ্যালু নিয়েছি, তো -5 নিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতো কোনো ভ্যালু নিতে পারবেন। তো এখন আমরা যদি এই ভ্যালুটা বের করার ট্রাই করি, এখানে আমার কাছে কি আছে? এজ এর মান আছে 55 আর ব্লাড প্রেশার আছে 110 এন্ড ব্লাড সুগার আছে 160। তো এটাকে যদি আমরা এখন বসাই আরবিসি তে, অর্থাৎ আমরা এই ভ্যালুটা বের করব, তাহলে আমরা সূত্র কি জানি? 0.05 ইন্টু এজ। এজ কত দেওয়া আছে? এজ দেওয়া আছে হচ্ছে 55, তাহলে গুণ 55 প্লাস বি এর মান এটা, প্লাস এই ব্লাড প্রেশার দেওয়া আছে কত? 110, প্লাস সি এর মান আছে কত? 0.02। এগুলো কিন্তু আমি ধরে নিয়েছি, হ্যাঁ, আপনি আপনার ইচ্ছা মতো ধরে নেবেন। ইন্টু ব্লাড সুগার কত? 160, মাইনাস এটা করলে একটা ভ্যালু পেয়েছি 2.05। সেম ভাবে এই সেকেন্ড যে ভ্যালুটা মিসিং আছে আমি এটাকেও করে নিব। এটাকে করলে আমার আসে 1.25। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি এখানে বসাই তাহলে আমার এই ভ্যালুটা আসে। তো জেনারেটিং নিউ মডেলই কেন আমরা ব্যবহার করব? এটা যদি ব্যবহার করি তাহলে আমাদের ড্রপ করতে হচ্ছে না, আমাদের মডেল থেকে কোনো রো বাদ করতেছে না। এতে করে কি হবে? আরো ডেটা সেটটা পুরোটাই থাকলো, কোনো অংশ বাদ করতেছে না। বাট এটা একটা প্রবলেম কি, এটা হচ্ছে এটা তো ছোট ডেটা সেট ছিল, যখন বড় ডেটা সেট থাকবে এটাতে মডেলে অনেক বেশি টাইম লাগায়, স্লো হয়ে যায় ট্রেনিং প্রসেস, আর এটার কম্পিটিশনাল কস্ট অনেক বেশি। সো একটু বুঝে শুনে ইউজ করবেন, কখন কোনটা ইউজ করতে হবে। আপনাকে সিনারিও দেখে বুঝতে হবে আপনাকে কোন মডেল কোথায় অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ সহজভাবে বলি, যখন ড্রপ না ব্যবহার করবেন, যদি 5% ভ্যালু থেকে কম থাকে তখন আপনি ড্রপ না ব্যবহার করবেন। আর যদি দেখেন যে না আপনার ডাটা সেট ছোট, কোনো ভ্যালু বাদ দেওয়া যাচ্ছে না, এরকম 2-1টা ভ্যালু দেওয়া আছে, এই যে এরকম 2টা ভ্যালু দেওয়া আছে, একটা ভ্যালু নাই, তখন আপনারা এই ভ্যালুগুলো থেকে নতুন মডেল জেনারেট করে নেবেন, ঠিক আছে? তো এরপরে নেক্সট স্টেপটা হচ্ছে এটাকে হচ্ছে আমরা মিন মিডিয়ান মোড অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ যেটা, সেটা বুঝি। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ কিভাবে ব্যবহার করে দেখেন, আমার কাছে এখানে একটা ডেটা সেটের আমি একটা ডেমো কোশ্চেন বানিয়েছি, এটা পড়বেন। এখানে ছিল হচ্ছে একজন রিসার্চার যে দেখতে চাচ্ছিল তার ম্যাথমেটিক্সে স্টুডেন্টদের 100 জন স্টুডেন্টদের রেজাল্ট, বাট উনি সাডেনলি খেয়াল করে যে ওনার এখানে কিছু স্টুডেন্টের স্কোর মিসিং আছে। তো এখন উনি চাচ্ছে না যে এইগুলোকে মানে এখন হুট করে কিভাবে সে ভ্যালুটা তো আর ওই স্টুডেন্টকে তো আর বাদ দিতে পারবে না, অর্থাৎ আমি এখানে ড্রপ না করতে পারবো না, আমি বুঝতে পারতেছি। তো এখন কি করতে হবে, আমাকে এটা রাখতে হবে। তো 100 জন স্টুডেন্টের মধ্যে থেকে কিছু স্টুডেন্টের রেজাল্ট নাই, স্টুডেন্টকে যেহেতু বাদ দেওয়া যাবে না, অর্থাৎ ড্রপ না ব্যবহার করা যাবে না। এই 100 জন স্টুডেন্টের কোনো রেজাল্ট, কোনো মান আমরা জানি না, অর্থাৎ জেনারেটিং নিউ মডেলও আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা কি করবো? মিন মিডিয়ান মোড অ্যাপ্রোচ করবো। তো এটা কিভাবে করে দেখেন, এগুলো একটু পড়বেন কি লেখা আছে, আমি সংক্ষেপে বলে দিই। সাপোজ আমার কাছে স্টুডেন্ট দেওয়া ছিল কত? 100 জন। যেহেতু বলছে যে কিছু স্টুডেন্ট মিসিং, তো আমি ধরে নিলাম 10 জন স্টুডেন্ট মিসিং। তাহলে আমার কাছে অ্যাভেলেবেল স্কোর কত থাকবে? 90। আর এই 90 জন স্টুডেন্টের টোটাল মার্কস যদি যোগ করি, তাহলে এটাও আমি ধরে নিয়েছি, যেহেতু দেওয়া নাই, ধরে নিলাম 7200 এটা ধরে নিলাম। হ্যাঁ, তো আমরা এখন মিনের রেজাল্ট ভ্যালুটা কি জানি? বের করার সূত্র হচ্ছে সাম অফ অ্যাভেলেবেল স্কোর ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভেলেবেল স্কোর। সাম অফ অ্যাভেলেবেল স্কোর কত দেওয়া আছে ধরে নিয়েছিলাম, এটা 7200, আর অ্যাভেলেবেল স্কোর আমরা কত পেয়েছিলাম? 90। তো এটাকে যদি করি তাহলে মিন ভ্যালু কত হয়? 80। অর্থাৎ আমার যতগুলো ভ্যালু মিসিং আছে আমি চাইলে এটা দিয়ে পূরণ করতে পারি, অথবা আমি চাইলে মিডিয়ান ভ্যালুটা অ্যাপ্লাই করতে পারি। সেটা কিভাবে করে? মিডিয়ানের জন্য আমরা কি জানি? মধ্যক বের করার সূত্র কি? যদি জোড় সংখ্যা থাকে তখন মাঝের দুইটা নেই, যতগুলো অ্যাভেলেবেল রিসোর্স থাকে, আর বেজোড় থাকলে তো মাঝের একটা নেই। যেহেতু 90 এটা একটা জোড় সংখ্যা, তাহলে 90 এর মাঝের কত হবে? 45 এবং 46। ধরে নিলাম 45 এবং 46 নাম্বার সিরিয়ালে যে স্টুডেন্ট আছে তারা পেয়েছে 78 এবং 79। তো আমরা মিডিয়ান এগুলোও কিন্তু ধরে নিয়েছি, যেহেতু ভ্যালু দেওয়া নেই। তো মিডিয়ানটা কিভাবে বের করবো? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তো কত হয়েছে? 78.5। আমরা চাইলে 78.5 দিয়ে পুরোটা কভার করতে পারি। আর একটা কি, আর একটা অ্যাপ্রোচ হচ্ছে মোড। আমরা মোডটা সম্পর্কে কি জানি? যেটা সব থেকে বেশি থাকে একটা ডেটা সেটের মধ্যে, সব থেকে বেশি বা হাইয়েস্ট যে ভ্যালুটা আছে ফ্রিকোয়েন্টলি, সেটাকে আমরা পিক করি। সাপোজ 85 ছিল সবচেয়ে বেশি, তাহলে মোডের ভ্যালুটা কত হবে? 85। তো এটা ছিল হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ আমরা জানি, সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল অ্যাপ্রোচ। এটাকে আমরা ক্লাস্টারিং বলতে পারি। ক্লাস্টারিং কিভাবে করে? 3টা-4টা ভাগ করে করে আমরা ক্লাস্টারিং করি। তো ক্যাটাগরিক্যাল অ্যাপ্রোচটা আমি একটু বুঝিয়ে বলি। সাপোজ আমার কাছে 500 জন কাস্টমারের একটা ডেটা সেট আছে।
এর মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি যে এরা অনলাইনে এবং ইন স্টোর দুভাবেই শপিং করে। মানে আমার একটা সুপার শপের কথা চিন্তা করেন, যেখানে 500 জন কাস্টমার কেনাকাটা করে, যারা অনলাইন এবং ইন স্টোর মানে দোকানে এসে এবং অনলাইনে কেনাকাটা করে। দেখতে পাচ্ছে যে 60 জন মানে কাস্টমারের ডেটা মিসিং আছে। এত 500 জনের মধ্যে থেকে তার আমি 7 জনকে ড্রপ করতে পারবো না। সো এখন এই 60 জনের যদি আমি মিসিং ভ্যালু বের করতে চাই জেনারেটিভ নিউ মডেল দিয়ে, জাস্ট দেখেন এখানে 2টা ভ্যালু ছিল, তাতে আমার এতগুলো ক্যালকুলেশন করতে হচ্ছে। যদি আমি 60 জনেরটা করি তাহলে কত বেশি সময় লাগবে। আর আমি এখানে মিন মিডিয়ান অ্যাপ্রোচ ইউজ না করে, যেহেতু এটা ক্যাটাগরিক্যাল ইন স্টোর আর দোকানে কেনাকাটা করে, সো আমি এটাকে কি করবো, ক্যাটাগরিক্যাল যে ভ্যালুগুলো সেটা অ্যাপ্লাই করবো। কারণ আমার এখানে বলে দিচ্ছে আমার কি কি ক্যাটাগরি আছে, এজ গ্রুপ আছে, জেন্ডার আছে এবং মেম্বারশিপ স্ট্যাটাস আছে। তাহলে আমি এটাকে কিভাবে ফিল করবো, আমি এটাকে কি করবো, আমি এটাকে ক্লাস্টারে ভাগ করবো। আমি এখানে 3টা ক্লাস্টার ইউজ করবো, ক্লাস্টার এ বি সি। এই ক্লাস্টার এ বি সি এর মধ্যে আমি কি কি দিব, যেহেতু এখানে এজ গ্রুপ দিছে আমি এখানে ভাগ করেছি। এজ গ্রুপে কি নিয়েছি, প্রথমে নিয়েছি ইয়াং, তারপরে নিয়েছি তারপরে এজ গ্রুপ ছিল, দেন ছিল জেন্ডার, আর ছিল হচ্ছে মেম্বারশিপ স্ট্যাটাস। তাহলে এজ গ্রুপ কি নিয়েছি, প্রথম ক্লাস্টার ইয়াং ছিল, আর জেন্ডার ছিল হচ্ছে মেল, আর স্ট্যাটাসটা ধরে নিলাম প্রিমিয়াম ভার্সন। তো এখানে দেখতে পাচ্ছি এগুলো আমি সব ধরে নিয়েছি। হ্যাঁ, 70% যদি অনলাইনে কেনাকাটা করে, যদি 70% যদি আমার এখানে অনলাইনে কেনাকাটা করে, তাহলে বাকি 30%-এর মধ্যে 20% ধরে নিলাম এরা ইন স্টোর কেনাকাটা করে, আর হচ্ছে 10% হচ্ছে বোথ। মানে এই সবগুলোই হচ্ছে এই ক্লাস্টার 1 এর জন্য ধরে নিলাম 70% অনলাইনে কেনাকাটা করে, বাকি 30%-এর 20% ইন স্টোর আর 10% হচ্ছে বোথ। তাহলে আমার এখানে হাইয়েস্ট ভ্যালু কোনটা, অনলাইন। আমরা এখানে মোড অ্যাপ্লাই করব। মোড আমরা জানি ক্লাস্টারের মধ্যে মোড অ্যাপ্লাই করলে কি হয়, সবচেয়ে বেশি যেটা থাকে, যার দলে ভোট বেশি থাকে সে। তো আমি দেখতে পাচ্ছি 70% অনলাইনে আছে। তাহলে ক্লাস্টার 1-এ ও কিভাবে কেনাকাটা করে, ও হচ্ছে অনলাইনে কেনাকাটা করে। তো ক্লাস্টার বিটা আমি কি ধরেছি, মিডল এজের, এবং তাকে ধরেছি ফিমেল, এবং সে একজন রেগুলার প্রিমিয়াম ভার্সন না, সে 60% অনলাইনে কেনাকাটা করে। তাহলে বাকি থাকে 40%। তাহলে এই 40%কে যদি আমরা ইন স্টোর, এবং ধরলাম ওই 40%-এর মধ্যে 30% হচ্ছে ইন স্টোর, আর হচ্ছে 10% হচ্ছে বোথ, আর হচ্ছে এখানে 60% ছিল হচ্ছে ইন স্টোর সরি, এটা ছিল হচ্ছে অনলাইন। তাহলে আমার এখানে ভোট বেশি কে পেয়েছে, ভোট বেশি পেয়েছে ইন স্টোর, কারণ 60% আছে। তাহলে ক্লাস্টার বি কিভাবে শপিং করে, সে হচ্ছে ইন স্টোরটা সে ভোট পেয়েছে। আর ক্লাস্টার সি এটা 50% দেওয়া, অর্থাৎ দুইভাবেই সে কেনাকাটা করে। তো এটা কি বলেছি, এটা হচ্ছে বোথ, মানে এটা মোট করে পেয়েছি বোথ। অর্থাৎ এখন আমি যখন মিসিং ভ্যালুটা বের করবো, ওই যে 60 জন মানুষের রেজাল্ট মানে মিসিং ছিল, তারা আসলে কিভাবে কেনাকাটা করে, তখন আমি দেখবো তার এজ, জেন্ডার আর তার মেম্বারশিপ স্ট্যাটাস বুঝে যদি আমি দেখতে পাই যে সে ইয়াং, সে মেল, সে প্রিমিয়াম ভার্সন ইউজ করে, যদি সেই জায়গাটা ফাঁকা থাকে তখন আমি সেখানে অনলাইন বসিয়ে দেবো। যদি দেখতে পাই যে সে একজন মিডল এজের ফিমেল এবং সে রেগুলার কাস্টমার, তখন তার জায়গাটা আমি ইন স্টোর বসিয়ে দিব। আর যদি দেখি সে একজন সিনিয়র রেগুলার মেল কাস্টমার, তখন আমি সেখানে কি দিয়ে দেবো, সে বোথ লিখে দেবো যে সে দুইভাবেই কেনাকাটা করে। তো এইভাবে হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলো হচ্ছে আমরা মিসিং ভ্যালুটা বসাতে পারি। আর এগুলো হচ্ছে বেসিক কিছু স্টেপ। হ্যান্ডেলিং মিসিং ভ্যালুর আরো অনেকভাবে করা যায়, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। মোটামুটি এই 4 ভাবে করলেই সব কভার হয়ে যায়। তারপর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন, আমি আশা করি বুঝে দেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম।